সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর প্রতিবারের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। দর্শক, চলে এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের মতন কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতেও চলছে বিজয়ের মাসকে ঘিরে নানা আয়োজন। চলুন দেখে আসি তার কিছু অংশ। বলা হয় ইট মারলে পাটকেল খেতে হবেই। এমনই পরিস্থিতি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। শপথ নেওয়ার প্রথম দিনই কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে এবারে কানাডার কাছ থেকে এলো পাল্টা হুঁশিয়ারি। যদি ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত ফিরিয়ে না নেন, তাহলে যুক্তরাষ্ট্রে কানাডার পণ্যের উপর পাল্টা রপ্তানি কর আরোপ করতে পারে কানাডা। সংবাদ মাধ্যম ব্লুমবার্গে উঠে এসেছে এই তথ্য। এতে যুক্তরাষ্ট্রে বাড়তে পারে ইউরেনিয়াম, তেল এবং পটাশ সহ বেশিরভাগ কানাডিয়ান পণ্যের দাম। ক্ষমতা গ্রহণের পর কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কানাডাও এই বিষয়ে দিল কড়া জবাব। ট্রাম্প যদি কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে ইউরেনিয়াম, তেল ও পটাশের মতো জ্বালানি রপ্তানির ক্ষেত্রেও অতিরিক্ত শুল্ক আরোপ করবে কানাডা সরকার। দেশটির উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তাদের বরাতে এমন তথ্য দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তি কেন্দ্রের জ্বালানির অন্যতম উৎস কানাডা থেকে পাঠানো ইউরেনিয়াম। পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে খামারের সারের জন্য আসা পটাশের অন্যতম উৎসও কানাডা। এছাড়া কিছু শোধনাগারকে নির্ভর করতে হয় দেশটির অপরিশোধিত তেলের ওপর। পাশাপাশি চীনের ওপর নির্ভরশীলতা কমাতে কোবাল্ট ও গ্রাফাইটের জন্য কানাডার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। সব মিলিয়ে উৎপাদনশীল বিভিন্ন খাতে কানাডার ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা ব্যাপক। এমন পরিস্থিতিতে কানাডা যদি সত্যি জ্বালানি পণ্য রপ্তানির ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ করে, তাহলে যুক্তরাষ্ট্রে বাড়তে পারে কিছু পণ্যের দাম। ট্রাম্প ক্ষমতা যাওয়ার পর কানাডার উপর শুল্ক আরোপ নিয়ে কি সিদ্ধান্ত নিবে আমি জানি না, তবে আমাদেরকে বাণিজ্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ট্রাম্প যদি সব পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ শুরু করেন, তাহলে তা বড় ধরনের সমস্যার তৈরি করবে। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে পাল্টাপাল্টি শুল্ক আরোপের সিদ্ধান্ত সত্যিই কার্যকরে বাণিজ্য যুদ্ধের সূচনা হবে কিনা তা নির্ভর করবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এ বিষয়ে নেওয়া সিদ্ধান্তের ওপর। ভারী তুষারপাত ও তীব্র শীতে বিপর্যস্ত কানাডা। শীতকালীন বৈরী আবহাওয়ায় নাকাল দেশটির অন্টারিও, সাসক্যাচুয়ান ও ম্যানিটোবা অঙ্গরাজ্যের বাসিন্দারা। এরই মধ্যে অঞ্চলগুলোর বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সাসক্যাচুয়ান ও ম্যানিটোবা অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় তাপমাত্রার পারদ নেমেছে -31 ডিগ্রিতে। সেসব এলাকায় নির্দিষ্ট সময়ে ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ভারী তুষারপাতের সাথে তীব্র শীতে বিপর্যস্ত কানাডার অন্টারিও, সাসকোচুয়ান ও ম্যানিটোবা অঙ্গরাজ্যের বাসিন্দারা। শীতকালীন আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দেশটির প্রেরি ও অন্টারিও প্রদেশে। প্রবল তুষারপাত ও শীতের কারণে এরই মধ্যে অঞ্চলগুলোর বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেয়া হয়েছে 80 কিলোমিটার বেগে তুষারঝড়ের পূর্বাভাস। তুষারঝড়ের ফলে 15 থেকে 20 সেন্টিমিটার বরফ জমার আশঙ্কা রয়েছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তায় আটকে পড়েছে বেশ কিছু যানবাহন।
সাধারণত আমরা এমন তীব্র তুষারপাত দেখি না। এবার শীতে যেমনটা দেখছি, তুষারপাতের সাথে ঝড়ো বাতাসে আমাদের চলাচল ব্যাহত হচ্ছে। এমন কনকনে শীতে শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। ভারী তুষারপাতের কারণে ঘর থেকে বের হতে পারছি না। পথঘাট বরফে ঢেকে গেছে, কোথাও কোথাও 10 সেন্টিমিটারের বেশি বরফ জমেছে। উদ্ধারকর্মীরা বরফ সরানোর চেষ্টা করলেও বৈরী আবহাওয়ায় বেশ সময় লাগছে। কবে নাগাদ জীবনযাত্রা স্বাভাবিক হবে জানি না। তীব্র তুষারপাত ও শীতে নাকাল পশ্চিমের সাসকাচুয়ান ও ম্যানিটোবা অঙ্গরাজ্য। অঞ্চল দুটির কয়েকটি এলাকায় তাপমাত্রার পারদ -31 ডিগ্রির নিচে নেমেছে, এমনকি তাপমাত্রা -40 ডিগ্রির নিচে নামার পূর্বাভাস রয়েছে। শীতের এই বৈরী আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তাই বাসিন্দাদের বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ে ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। কানাডায় মৃত্যু আরও এক ভারতীয় শিক্ষার্থীর। স্থানীয় গণমাধ্যম জানায়, বন্ধুদের সঙ্গে কেলোনাতে পিকনিক করতে গিয়েছিলেন 22 বছর বয়সী ঋত্বিকা রাজপুত। সেখানে গাছ ভেঙে তার মাথায় পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাঞ্জাব নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই একের পর এক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে ভারতীয়দের। এর আগে গেল মাসে আভেনে পুড়ে প্রাণ হারান এক শিখ তরুণী। গেল সপ্তাহে দেশটিতে গুলি করে হত্যা করা হয় আরেক পাঞ্জাবি শিক্ষার্থীকে। এক সপ্তাহের মাথায় কানাডায় 2 ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু। গত সপ্তাহে হর্ষণদীপ সিং নামে এক ছাত্রকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় তদন্ত চলাকালীন হলো আর একজন ভারতীয় ছাত্রীর মৃত্যু। ঋত্বিকা রাজপুত নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গাছ পড়ে। পুলিশ জানায়, জেমস লেকে বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে ঝড়ো হাওয়ায় গাছ পড়ে মৃত্যু হয় 22 বছর বয়সী ঋত্বিকার। এদিকে মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন ভারতের পাঞ্জাবে বসবাসরত মা কিরণ রাজপুত। সেলাই করে জীবিকা নির্বাহ করা কিরণ অনেক অর্থ ঋণ করে মেয়েকে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছিলেন কানাডায়। সেখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন ঋত্বিকা। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ, যদিও এতে সন্দেহজনক কিছু হাতে আসেনি তাদের। ঋত্বিকার মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানোর জন্য অনুদান সংগ্রহ করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গত শুক্রবার কানাডায় খুন হন ভারতীয় শিক্ষার্থী হর্ষণদীপ সিং। পড়াশোনার পাশাপাশি নিরাপত্তা রক্ষীর কাজ করতেন তিনি। এডমন্টনের একটি আবাসনে গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় ইভান রেন ও জুডিথ সালতো নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে বিদেশে ভারতীয়দের মৃত্যুর ঘটনা। ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, 2023 সালে বিভিন্ন দেশে খুন হয়েছেন 86 জন ভারতীয়, যা আগের বছরগুলোর চেয়ে বেশি। 2022 সালে দেশের বাইরে খুন হওয়া ভারতীয় সংখ্যা ছিল 57 জন। 2016 সালে আইন করে অনুমোদন দেওয়ার পর কানাডায় বেড়েই চলেছে স্বেচ্ছা মৃত্যুর পরিমাণ। চলতি সপ্তাহে প্রকাশিত বার্ষিক এক প্রতিবেদনে জানা যায়, 2023 সালে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করেছিলেন 15,300 জন, যা তার আগের বছরের তুলনায় 16% বেশি। দেশটিতে এক বছরে মোট মৃত্যুর 4.7% বেছে নিচ্ছেন ইউথেনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যুর পথ। আবেদনকারীদের গড় বয়স 77, আর মারা যাওয়াদের বেশিরভাগই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টানা 5ম বছরের মতো কানাডায় বেড়েছে স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়া। কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতায় ভুগলে বা জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে অসহনীয় কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিন কাটালে সেই ব্যক্তিকে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য মৃত্যুতে চিকিৎসাগত সহায়তা করাকে বলা হয়ে থাকে ইউথেনেশিয়া বা স্বেচ্ছামৃত্যু। কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন মতে 2023 সালে দেশটিতে প্রায় 15,300 জন ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, যা মোট মৃত্যুর 4.7%। গত বছর স্বেচ্ছামৃত্যু 2022-এর চেয়ে 16% বৃদ্ধি পেয়েছে। ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণের জন্য আবেদনকারীর বেশিরভাগের বয়স 77 বছর, আর স্বেচ্ছামৃত্যুর সাধারণ কারণ ছিল ক্যান্সার। কানাডার কুইবেক প্রদেশে স্বেচ্ছামৃত্যুর প্রবণতা সবচেয়ে বেশি। দেশটির মোট জনসংখ্যার 22% বাস এই প্রদেশে। অন্য যে কোনো অঞ্চলের চেয়ে কুইবেকে স্বেচ্ছামৃত্যুর হার বেশি হওয়ার কারণ জানতে শুরু হয়েছে গবেষণা।
2016 সালে এই প্রক্রিয়াকে আইনগতভাবে বৈধতা দেয় কানাডা সরকার। 2027 সালের মধ্যে মানসিক রোগীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের চেষ্টা চলছে। তবে কানাডায় স্বেচ্ছামৃত্যু নিয়ে দিন দিন বাড়ছে বিতর্ক। কিছু ক্ষেত্রে দেখা গেছে মানসিক অসুস্থতা বা অন্য জটিল পরিস্থিতিতে থাকা রোগীদেরও ইউথেনেশিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। বিষাক্ত রাসায়নিকের প্রতি অতি সংবেদনশীল ও নিরাপদ আবাসনের অভাবে থাকা এক নারীর ইউথেনেশিয়ার আবেদন মঞ্জুর করার ঘটনা নিয়েও বেশ বিতর্ক দেখা গেছে দেশটিতে। সম্প্রতি যুক্তরাজ্যের সংসদে পাশ হয় ইউথেনেশিয়া সংক্রান্ত একটি বিল, যাতে মৃত্যুপ্রায় নিশ্চিত এমন অসুস্থ রোগীদের অনুমতি দেওয়ার সম্ভাবনার কথা বলছে। তবে এই বিষয়ে কানাডায় তৈরি হওয়া বিতর্ক তুলে ধরে সতর্ক বার্তা দিয়েছেন কিছু আইন প্রণেতা। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। আলোচনায় এসেছে নানা সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি গেল এক সপ্তাহে দেশের আলোচিত কিছু খবর। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন মেনে নিয়ে ভারতকে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে টানাপোড়েনে দুদেশই ক্ষতিগ্রস্ত। আশা করেন বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ল 8 টাকা। এই ঘোষণা দিয়েছে পরিশোধনকারীরা। এখন থেকে প্রতি লিটার সয়াবিনের দাম হবে 175 টাকা, আর খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকায়। আজ থেকে এই দাম কার্যকর হবে। 3 সপ্তাহের ভিতরে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। শেখ হাসিনার আমলে গেল 1.5 দশকে বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2500-এর বেশি, গুম করা হয়েছে 750 মানুষকে। মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে রোমহর্ষক ঘটনা ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানে, যার তদন্ত করছে জাতিসংঘ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির অঙ্গ সংগঠন। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে 134 কিলোমিটার পথ ঘুরে আখাউড়া গিয়ে শেষ হয় এই কর্মসূচি। এ সময় বাংলাদেশ নিয়ে ভারতের মিথ্যাচার বন্ধের আহ্বান জানান বক্তারা। হুঁশিয়ারি দেন দিল্লির আধিপত্য মেনে নেবে না ঢাকা। কৃষকের জন্য নেয়া 3000 কোটি টাকার প্রকল্পই হয়ে দাঁড়ায় কৃষকের গলার কাটা। যন্ত্রের জাতাকলে কৃষক শীর্ষক চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে আসে আওয়ামী লীগ সরকারের সময় নেয়া সেই প্রকল্পের অভিনব জালিয়াতি, যার সততা মেলে কৃষি মন্ত্রণালয়ের তদন্তেও। এসব অনিয়ম জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে তৎকালীন প্রকল্প পরিচালক সহ 8 জনকে। ওগুলোকে আমরা যাচাই বাছাই করার জন্য, যেহেতু এগুলো ডিটেলিং করতে হবে এবং এটা অনেকটা ক্রিমিনাল কেসের একটা প্রক্রিয়ার মধ্যে আছে, সেটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় উপদেষ্টা উনি অনুমোদন করেছেন, আমরা সেটা সেভাবে প্রক্রিয়া করেছি। এখন পুরো বিষয়টাকে আমরা কিন্তু ডিটেল তদন্ত করার জন্য এটা আমরা দুর্নীতি দমন কমিশন এখন পাঠাচ্ছি। র্যাবের আয়নাঘর ছিল এবং আছে বলে স্বীকার করলেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বাহিনীটির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, র্যাব বিলুপ্ত করা হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে 20 গুণ বেশি বায়ু দূষণের মধ্যে বাস করছে বাংলাদেশের মানুষ। গেল 8 বছরে মাত্র 49 দিন নিরাপদ বায়ুতে শ্বাস নিতে পেরেছে সবাই। তবে এবছর নভেম্বরে একদিনও মানুষের জন্য নিরাপদ বায়ু ছিল না। ফলে বেড়েছে বিভিন্ন জটিল রোগে আক্রান্তের সংখ্যা। দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এটুকুই। আবার দেখা হবে আগামী সপ্তাহে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে সবার মতামত জানাতে আমাদের যে কোনো সময় ইমেল করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।